সব এমন না যে সবকিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আমার মনে হয় এটা একটা সমস্যা হয়ে যায়, যা কিছু দেখে সবকিছু কন্টেন্ট বানাইতে হবে না। সবাই অনেক কিছু বেচবে, নলেজ সবাই বেচবে, প্রোডাক্ট বেচবে, সুন্দর সুন্দর গ্যাজেটস থাকবে, সুন্দর সুন্দর বই থাকবে, সবকিছু বেচা যাবে, কিন্তু শান্তি বেচতে পারবে না। মানুষ মনে প্রচুর অশান্ত হয়। আমি আজকে একটু আগে যখন আড্ডা দিচ্ছিলাম, একটা ভাইয়া তিনি রাস্তায় যায় বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলেন, যে রাস্তায় বিভিন্ন ডান্ডি খায়, ড্রাগস একটা। তো উনি আমাকে বলছে, সাম তুমি জানো কেন খায় ওরা, কেন ডান্ডি ওরা খায়? যেন ওরা ক্ষুধাটা ভুলে থাকতে পারে। ওই মানুষটার মতো আর অনেকগুলো মানুষ হয়তো সুইসাইড করার চিন্তা করতেছে। এবং যখন আপনি বলেন যে যারা সুইসাইড করে তারা কাপুরুষ, তখন তারা কি ভাবে জানেন আপনার সম্পর্কে? যে এই মানুষটা আমার দুঃখ বুঝে না। যখন আমরা বড় হই, যেটা এই বয়সে আমি সবথেকে বেশি উপভোগ করি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। থার্ড জিনিস হচ্ছে, আমি পার্সোনালি বুঝছি যে একসময় বাবা মা বলতো না যে সব দোষে মোবাইল ফোনটার, এই বয়সে কেন জানি আসে মনে হচ্ছে যে আসলে সব দোষ মোবাইল ফোনটার। অ্যাটলিস্ট আমাদের বিহেভিয়ার বদলাই যাচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছে সাদমান। হ্যালো সাদমান, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাদমান সাদিককে আমরা আসলে সবাই চিনি এবং তার বহু গুণে গুণান্বিত ক্যারিয়ারের জন্য সাদমানের কাছ থেকে আমরা বইয়ের রিভিউ পেয়েছি প্রচুর, এখনো পাচ্ছি, সুন্দর সুন্দর পডকাস্ট পাচ্ছি। আমি প্রায়ই শুনি মাঝে মধ্যে এবং আলোচনাগুলো শুনতে খুব ভালো লাগে। তো আজকে ওই জায়গাগুলোর বাইরে গিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সাদমান, ঠিক আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি। রকমেতে আসলে আমার জায়গাটা খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই সবার সাথে এখানে দেখা সাক্ষাৎ, আমার মনে হয় একসাথেই বড় হলাম, তাই না? এবং আজকে যখন এখানে আসলাম, আমি রাতুল ভাইকে কথা বলছিলাম যে বয়স হওয়াটা নিয়ে, এবং এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে কমন পড়ে গেছে। সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের পর একটা টাইম চলে যায়, কিভাবে টাইম চলে যায় সেটা বোঝা যায় না। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট লাইফে সবসময় একটা ল্যান্ডমার্ক থাকে, যে আমার এই কাজটা করা দরকার, ওই কাজটা করা দরকার, মোটামুটি আমরা ট্র্যাক করতে পারি যে আমরা আগাচ্ছি নাকি না। বাট গ্র্যাজুয়েশনের পর যখন হঠাৎ করে কোনো ফ্রেন্ড নাই, কোনো বেঞ্চমার্ক নাই, একটু হারায় যায় আসলে। এটা ট্রু। অনেক সময় যে তখন আমরা যে কথা বলছিলাম যে অনেক লম্বা একটা সময়ের হয়তো উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই। সো লাইফ থেকে মনে হয় যে ওই পার্টটুকু কি আসলে হারায় গেল, এরকম একটা টাইম মনে হয়। বাট আই গেস এটাই লাইফ, যত টাইম যাবে তত এই ফিলিং গুলো হয়তো আরো মনের মধ্যে জেঁকে বসতে পারে। তো এখন যদি জিজ্ঞেস করি যে এই সময়টাতে এসে লাইফটাকে কতটুকু এনজয় করছো, আর লাইফটাকে ডিফারেন্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য হয়তো আমাদের অনেকের অনেক রকম গোল আছে, অনেক টার্গেট আছে, সেইখানে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ এফোর্ট দিচ্ছ, এর মধ্যে তোমার মেন্টাল ব্যালেন্সটা কোন জায়গায়? আচ্ছা, আমার মনে হয় যখন আমরা বড় হই, যেটা এই বয়সে আমি সবথেকে বেশি উপভোগ করি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা, ছোটকালে হয়তো টাকাটা ছিল না, কিংবা অত স্কিল ছিল না, কিংবা অত মানুষকে হয়তো চিন্তা ভাবনা। এখন এই বয়সে আসে মোটামুটি যে কোনো কাজ যদি শুরু করতে হয়, আমি জানি যে কাকে কল করতে হবে, কিংবা কাকে কিভাবে রিচ করতে হবে, কিংবা কিভাবে শুরু করতে হবে, জিনিসগুলো জানি। তখন ওই নিয়ন্ত্রণটা খুব ভালো লাগে। কিছু কিছু ভালো লাগতেছে, আমি নিজে টাকা দিয়ে কিনে শুরু করে দিলাম। সো এই জিনিসটা খুব উপভোগ করি। এবং যেটা বললেন যে পরিবর্তন, একটা ডায়লগ আছে যে আমাদের হ্যাপিনেস আসে হচ্ছে কন্টিনিউয়াস সেন্স অফ প্রগ্রেস থেকে। অর্থাৎ আমরা যে উন্নত হচ্ছি যে কোনোভাবেই হোক, এটা আসলে দরকার আমাদের হ্যাপিনেসের জন্য। এবং আমি যেভাবে চিন্তা করি যে 2040 সালে কোন জিনিসগুলো আমি চাই যে আমার দ্বারা অ্যাকমপ্লিশ হোক, ওগুলোতে আস্তে আস্তে কাজ করা। যেটা হয় ভাই, একটা সময় আমরা ভাবি যে আমাদের বয়স হয়ে গেছে, এখন কি ইউটিউব চ্যানেল স্টার্ট করবো। যেরকম মনে করেন আমরা যারা ইউটিউব চ্যানেল ওপেন করছি, তারপর সেকেন্ড চ্যানেল ওপেন করবে না, হয়তো আরো বড় কিছু তারা করতে পারতো 2 বছরে, মাচ মোর স্কিল, তারা এখন ভিডিও মেকিং আরো ভালো পারে, বাট তারা নতুন চ্যানেল খুলতেছে না, কিংবা নতুন ভেঞ্চার করতেছে না, যা আছে ওইটাই চালায় যাচ্ছে। তাই আমি রিসেন্টলি এই জিনিসটা চেষ্টা করছি, যেগুলা জিনিসই মাথায় আসতেছে করে ফেল, জাস্ট ডু ইট, হইলে হইলে না হইলে নাই। বাট এই যে জিনিসপত্র ছেড়ে দিতে পারা যায়, কিছু কিছু কাজ হবে না, এটা আমার মনে থাকা উচিত। যেরকম আমার মনে হয় এখন 2টা পডকাস্ট চলছে, ট্রাইনোমাল পডকাস্ট, প্রোটোটাইপ পডকাস্ট, ভালো মতো চলছে। সামনে একটা পডকাস্ট হচ্ছে বাই দ্য ওয়ে, রাতুল ভাই ইনশাল্লাহ থাকবেন। জিনিস হচ্ছে এই 3টা যে পডকাস্ট করবো, তার আগে মানে 2টা পডকাস্ট ক্যান্সেল করতে হয়েছে। এখন আমার যদি মনে হয় যে চ্যানেল ক্লোজ করে দিচ্ছি, আমি ফেইলিয়ার, তাহলে আসলে অনেকগুলো জিনিস করা হয় না। তাই জিনিসপত্রের সাকসেস ফেইলিয়ার থাকবে, ডিলিট লাইক বিজনেস, এবং কাজ করতে থাকেন আগাই। আমি তোমাকে অলরেডি অনেক কিছু করতে দেখেছি। তোমার বেশ কিছু বই আছে এবং তুমি বইয়ের রিভিউ করতে খুব পছন্দ করো, খুব ভালোবাসো, আর এই পডকাস্ট গুলো তোমার কাছ থেকে পাচ্ছি। সো তোমার এই জার্নিটাকে তুমি কিভাবে দেখো, এক্সপ্লোরেশন ফেজটা, এই এক্সপ্লোরেশন ফেজের মধ্যে কি আরো বেশি দিন থাকার ইচ্ছা,
নাকি ওই যে থাকে না আমরা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে করতে অনেক সময় হয় যে ইয়েস দিস ইজ মাই ট্রু সেলফ, এইটা ওইরকম কোন একটা মোমেন্ট? আমার মনে হয় আমার আরো নেক্সট 7 থেকে 8 বছর আমার লাইফে এক্সপ্লোরের ফেজ থাকবে। আমার এই যে একটা ন্যারেটিভ যে আরে না 18 বছর বয়সে 20 বছর বয়সে তোমাকে ফাড়িয়ে দিতে হবে, অতটুকু স্টেবিলিটি আলহামদুলিল্লাহ আছে যে আর্নিং চলতেছে, সমস্যা নেই আমার। তো স্টেবিলিটি নিয়ে সমস্যা নেই, তাই আমি এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। আমার কিন্তু ক্যারিয়ার ইনশাল্লাহ, আমি বলছি না, আমি ভিডিও শুরুর আগে আমি বলছি যে আমি কি কাজ করতেছি ইদানিং, আমি বলতে পারবো, বাট আপনি জানেন যে 2 বছর 3 বছর পর আমার ক্যারিয়ারে 2টা লাইন তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ, যদি ঠিকঠাক মতো সব চলে। মানে আমি এখন এক্সপ্লোর করতেছি এবং আমার টার্গেট হচ্ছে যখন আমার 35 হবে, যখন আমার 40 হবে, তখন যে প্রজেক্টগুলো আমি চাই যে বড় ইম্প্যাক্ট রাখবে ওগুলো করা। এবং একটা জিনিস আমি বলে রাখি ভাই, ইদানিং আমরা অনেক কন্টেন্ট রিফাইন করতে চাই, বাট মানুষ তাদের নিজেদেরকে রিফাইন করতে চাচ্ছে না। তাই আমার অ্যাপ্রোচ এটা, কন্টেন্ট ভালো করতে পারে না করতে পারে, বাট আমার রিফাইন হইতে হবে। কারণ 2040-এ যে আমি মানুষটা হইতে চাই যে যতটুকু পাওয়ার লাগে একটা চেঞ্জ আনার জন্য, ওই পাওয়ার গুলো জায়গা মতো নেটওয়ার্কিং শেয়ার করছে। মানে নিজের হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্সটাকে, যেরকম এখানে আসার আগে আমি আরেকটা গ্রুপের সাথে আমি দেখা সাক্ষাৎ করলাম। এই গ্রুপটার সাথে অনলাইনে আমাকে কখনো দেখবেন, কিন্তু সমনা মানুষ, তারা একই ধরনের চিন্তা ভাবনা করতেছে। তো আমরা যে আড্ডা দিলাম, তাদের একটা স্টেশনারি বিজনেস আছে, ওইটার সাথে কাজ করলাম। সব এমন না যে সবকিছু কন্টেন্ট ক্রিয়েটারদের আমার মনে হয় এটা একটা সমস্যা হয়ে যায়, যা কিছু দেখে সবকিছু কন্টেন্ট বানাইতে হবে না, এটার বাইরে একটা লাইফ আছে, তোমার একটা প্রাইভেট লাইফও আছে। তো ওগুলোর জায়গায় গ্রো করার সুযোগ আছে। তোমার এই কন্টেন্ট মেকিং এর জার্নির কথা যদি বলি, সেখানে মানে হতে পারে যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম, মানুষজন অনেক ভালো অ্যাকসেপ্ট করলো, আবার কিছু কন্টেন্ট আমি এক্সপ্লোর করলাম, তখন হয়তো ওইরকম রিসেপশন আমি পেলাম না। তখন কিন্তু একটা ন্যাচারাল বায়াস ক্রিয়েট হয় যে ওই পপুলার কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে। এইটা একটা। আরেকটা হচ্ছে যেহেতু আমি পপুলার কন্টেন্ট বানাইতে পারি, তার মানে হচ্ছে আমার অডিয়েন্সের উপরে আমার সাম কাইন্ড অফ একটা ইনফ্লুয়েন্স আছে এখন। সো ওই ইনফ্লুয়েন্সটা ইউজ করে আমি যদি ওদেরকে হচ্ছে কোনো একটা জায়গায় নিয়ে যেতে চাই, ধরা যাক আমি যেটা ভালো মনে করি বা আমার কাছে যদি মনে হয় যে না এই জায়গাটা হচ্ছে ভালো, এই পজিটিভিটি হচ্ছে স্প্রেড করা দরকার, সেটার পিছনে আমি এখন ইফোর্ট দিব। এই দুটার মধ্যে ব্যালেন্সটা কিভাবে আনবো, বা এর মধ্যে ব্যালেন্সটা আসলে আনার জন্য কি মাথায় রাখা উচিত? ওকে, একটা কথা আছে না, হেদায়েতের মালিক আল্লাহ। এখন জিনিস হচ্ছে আমি যত চেষ্টা করি না কেন, মানুষ যদি নিজে না চায় কিংবা আল্লাহ যদি না চায়, হবে না জিনিসটা। এবং আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যারা আসলেই আপনার কাছ থেকে শিখতেছে, তারা খালি আপনার ভালো ভিডিওতে কমেন্ট করবে না, যে ভিডিওতে তারা ডিসএগ্রি করে ওই ভিডিওতে তারা এঙ্গেজ করবে। এরকম কয়জন মানুষ আছে যারা আপনার খারাপ ভিডিওতে আপনার সাথে থাকবে, দ্যাট ইজ দ্য ট্রু টেস্ট আসলে। এবং আমার ক্ষেত্রে জিনিসটা এটা ম্যাটারই করে না যে কোন জিনিসটাতে বেশি মানুষ দেখতেছে কম দেখতেছে। আমি জানি যে আমার বইয়ের ভিডিওগুলোতে কম ভিউজ হয়, জানি, উইদাউট এনি আদার ডাউট, বিকজ দেখা যায় জিনিসটা। হ্যাঁ, তো নাম্বার দেখা যাচ্ছে। আমার বইয়ের ভিডিওতে ভিউজ কম, কিংবা আমি যে মনোলগ সিরিজটা করি, যে আধা ঘন্টা ধরে একটা জিনিস ইনডেপথ যাই, আমার চেহারাও দেখায় না, আমি জানি যে এটা তো কম ভিউজ হয়, বাট যারা দেখে তারা পরিবর্তন হচ্ছে এখানে। তো আমি এগুলো কিছু জিনিস করতে পারতেছি বিকজ আমার টাকা পয়সা রোজগার সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে না, তাই আমি করতে পারতেছি। বাট আমার যদি পুরো রুটি রুজি সোশ্যাল মিডিয়ার উপর হয়, আমাকে সবার হ্যাঁ ভোটটা পাওয়ার জন্য এমন কন্টেন্ট বানাইতে হবে যেটা ওরা পছন্দ করে। এবং এটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার সবথেকে বড় একটা সমস্যা। আপনি যে পরিবর্তনটা আনতে চান, দ্যাট ইজ অ্যান আনকমফোর্টেবল চেঞ্জ। তো আপনি যদি কোনো ট্যাবু ব্রেক করতে চান, তার মানে আপনি এমন একটা অপিনিয়ন আনতে চাচ্ছেন যেটা সবাই ধারণ করে না, তার মানে সবাই সেটা শেয়ার করবে না, সবাই সেটা লাইক করবে না, তার মানে আপনার ভিউ কমবে। সোশ্যাল মিডিয়া আপনাকে এইটার জন্য রিওয়ার্ড করে না যে আপনি একটা বড় সোশ্যাল ট্যাবু ব্রেক করতেছেন, সোশ্যাল মিডিয়া আপনাকে রিওয়ার্ড করে যখন আপনি স্ট্যাটাস কোটা মেনটেন করতেছেন। এটা একটা বিগ ফ্ল, বিকজ ওর তো আসলে বিজনেসটা ওই জায়গাতেই, কারণ ও তো চাইবেই হচ্ছে বেশি শেয়ার, লাইক, মানে এঙ্গেজমেন্টটা বেশি চাইবে। সো এটা ট্রু। আর এটার সাথেই যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কন্টেন্ট তো অনেক ফরম্যাটেই হতে পারে। আমি একটা বই লিখলাম, এটাও একটা কন্টেন্ট, বা আমি কিছু কথাবার্তা বললাম, কিছু হচ্ছে কাজ করলাম। সো লং টার্ম ধরে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে কিংবা হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরই হচ্ছে ওই ডেপথে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং এটা নেসেসিটিও বটে। সো কোন জায়গাটায় গিয়ে হচ্ছে নিজের মধ্যে যদি কোনো শ্যালোনেস থাকে, সেটা ধরে ফেলা যায়, এবং সেটাকে ওভারকাম করার জন্য হচ্ছে কি কি জিনিস মাথায় রাখতে হয়? আমার মনে হয় জিনিসটা খুব কঠিন, খুব কঠিন। এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ইদানিং ভালো করতেছে, তারা কিন্তু বেশ ইয়াং, লাইক 17 to 19 এরকম একটা বয়স, এবং
ফলোয়ার্স বলতে আপনি হয়তো বা ইউটিউবের ফলোয়ার্সকে এক ধরনের ওয়েটেজ দেন, ফেসবুকে একটা রকম, টিকটকে একরকম, বাট যে বাচ্চাটা সে কেবল টিকটকে শুরু করছে যার 1 মিলিয়ন ফলোয়ার্স, সে কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়। একটা জিনিস যেটা ম্যাক্সিমাম মানে ধরতে পারে না যারা ইয়াং, সেটা হচ্ছে তাদের পপুলারিটির হিউজ অংশ হচ্ছে তাদের বয়সটা। ওই পপুলারিটি তারা সবসময় থাকবে না, সবসময় তারা রেলেভেন্ট থাকবে না, 3 বছর ম্যাক্সিমাম, তারপর তারা গায়েব হয়ে যাবে, নতুন ফ্রেশ ফেসেস আসবে। এটা ওই বয়সে বোঝা খুব ডিফিকাল্ট, ওটা পার হলে তারা বুঝবে, বাট এটা সবাই বুঝতে পারবে না। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস হচ্ছে শ্যালোনেস, যে কতটুকু শ্যালোনেস। সো ওর নিজেকে প্রশ্ন করা উচিত যে আচ্ছা ঠিক আছে ভিডিও ভালো পারফর্ম করতেছে, বাট ও কতটুকু বদলাইছে। এর একটা বড় প্রবলেম হচ্ছে আমরা সবগুলো প্রগ্রেসকে নাম্বার দিয়ে দেখি, কিংবা অ্যাডিশন আমরা যোগ দিয়ে আমরা প্রগ্রেসকে বুঝি, বাট কিছু কিছু প্রগ্রেশন হচ্ছে মাইনাস দেওয়া হয়। আমি যদি এক্সাম্পল দিই, কারেন্ট প্রগ্রেসের ডেফিনেশন হচ্ছে ভিউজ বাড়ছে, শেয়ারস বাড়ছে, স্পন্সর বেশি টাকা দিচ্ছে, এটাকে তারা প্রগ্রেস হিসেবে দেখতেছে। প্রগ্রেসের আবার এটাও ডেফিনেশন আছে যে আমি আগে নার্ভাস ছিলাম অনেক কথা বলতে, এখন আমি কম নার্ভাস ফিল করতেছি, নেগেটিভ একটু সাইডে। কিংবা আমি হয়তো আগে বেশি রেজ নিয়ে কথা বলতাম, অনেক কনফিডেন্টলি বলতাম, ভুলভাল আমি চেক করতাম না, বাট এখন আমি একটু আস্তে ধীরে কথা বলি, ভিউজ একটু কমতেছে, বাট আমি একটু সাবধান যা বলতেছি আমি, এটাও প্রগ্রেস। বাট এই প্রগ্রেসটা কিন্তু আপনি পানিশড হবে, আপনার ভিউজ কমতেছে, আপনি মোর কমফোর্টেবল। সো আমার মনে হয় এই ধরনের একটা মানুষ তখনই সচেতন হতে পারে যখন সে নিজেকে চেক করতেছে, না হলেও 3 বছর 2 বছর সে একদম পুরা ফাটাই দিবে সোশ্যাল মিডিয়াতে, বাট 3 বছর যাওয়ার পর ও খালি কন্টেন্টে রিফাইন করছে, ও নিজেকে রিফাইন করার নাই, ও একটা বয়সে আটকায় আসছে এবং অনেক লেট হয়ে গেছে, ও আর গ্রো করতে পারতেছে না। ওর মধ্যে একটা ইগো তৈরি হয়েছে যে ও একটা সেলিব্রিটি, বা 3 বছর পর যখন মানুষকে নামাই দিচ্ছে ওর ইগোটা এখনো অ্যাভেলেবেলে আছে, ওর স্কিল ডেভেলপ হয় নাই, ও মানুষ হিসেবে আটকায় গেছে এবং মাঝখানে পুরো জায়গাটা ফ্রাস্ট্রেশন দিয়ে ভরে যায়। রাইট। তো তোমাকে যদি এখন বলি তুমি যা যা এখন করতেছো বা আরো সামনে যা প্ল্যান আছে, আমাদের অনেকের হয়তো প্ল্যান এক এক রকম হতে পারে, বা প্ল্যান সিমিলার হলেও এক্সিকিউশনের স্টাইল, ইন্টেন্সিটি বা এফিসিয়েন্সি সবই ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। বাট ওই যে একটা ইনার হোয়াই থাকে না, যে আমি কি করি সেটা কেন করি, এই লাইফে মানে এই স্টেজে এসে তোমার কি মনে হয় তোমার ওই ইনার ড্রাইভিং ফোর্সটা, ওই হোয়াইটা কি? ওকে, এটা নিয়ে আমার মনে হয় সবার চিন্তা করা দরকার। আমি যদি অ্যাট দিস ভেরি মোমেন্ট বলি, আমার মনে হচ্ছে কারেন্টলি যেহেতু আমি ইসলামিক ফিলোসফি অনুযায়ী যাচ্ছি, সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হচ্ছে। ওকে ঠিক আছে, দ্যাটস দ্য টার্গেট। এখন এর বাইরে কোন কাজটা আমি করবো যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি করবো, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন হয়ে যায়, কোনটা আমার জন্য করা বেস্ট হবে। তো এখন কি আমি ডিরেক্ট আপনার ফ্রিল্যান্সিং শিখাবো, আমি কি তাদেরকে ফটোশপ শিখাবো, সো কোন জিনিসটা আমার দ্বারা বেস্ট হয়। সো আমি অনেকগুলো জিনিস ট্রাই করছি এবং আমি দেখি যে কোনটার মাধ্যমে সব থেকে বেশি মানুষকে হেল্প করতে পারতেছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনটা সাস্টেনেবলি গ্রো করা যায়। ফর এক্সাম্পল, আমি মনে করেন এখন যদি ভিডিও বানানো শুরু করি যে কিভাবে ক্যামেরার কাজ করতে হয়, আমি জানি ভিউজ আসে, কারণ আমি জানি যে আমার কোন কন্টেন্টগুলো বেশি ভিউজ পাচ্ছে, কিংবা আমি যদি এখন ভিডিও বানাই যে কিভাবে কনফিডেন্স বাড়ানো যায় ইনস্টা, এইটাতেও ভিউজ আছে, ডেফিনেটলি ভিউজ আছে, ভিউজ আসবে, সামনে আসবে, গ্রো করবে। বাট জিনিস হচ্ছে এগুলো নিয়ে আরো অনেক মানুষই কন্টেন্ট বানাবে, ভিডিও এডিটিং নিয়ে কন্টেন্ট বানাবে, ফটোশপ কেন ইউজ করতে হবে বানাবে, আমার নিজেরই কোর্স আছে, আমি জানি আরো অনেকে বানাবে। তো যে জিনিসটা অনেকে বানাইতে পারে সেই একই জিনিস আমি বানাই, হয়তো বা আমি অন্য যে জিনিসটা বানাইতে পারতাম যেটা অন্য কেউ বানাইতে পারবে না, ওইটার তৈরি হচ্ছে না, তাই অ্যাট সাম পয়েন্ট ওই জিনিসটা তো স্যাক্রিফাইস করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে ওই জিনিসটা বানাইতে হবে। মেবি আমিও ওইখানে হচ্ছে বাকি যারা বানাচ্ছে বেটার না হোক, ইকুয়ালি বানাইতে পারতাম, বাট স্টিল হচ্ছে বানাচ্ছে তো আমার নট নেসেসারিলি আমাকে উইলটা রিইনভেন্ট করতে হবে না। যেরকম বুক রিভিউ দিয়ে অনেক দিন ধরে আমি ভিডিও বানাইছি, পরে দেখলাম আচ্ছা রকমাইতে ফাটাই দিচ্ছে, বই রিভিউ বানায়, খালিদ কোবরা, সোনিয়া আপু ভিডিও বানাচ্ছে, এখন অনেকে আসছে, জয় আসছে, নাফিস আলিকার আছে, সো অনেকে বই নিয়ে ভিডিও বানাচ্ছে। তো এখন আমাকে অত বই নিয়ে সিরিয়াসলি না হইতো, আমি এখন ক্যাম্পাস ট্যুর বানাচ্ছি, ক্যাম্পাস ভিডিও, যে আমি জানি যে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন স্টুডেন্ট কোনোদিনও যায়নি, বাট তারা ওই ইনস্টিটিউশনে ভর্তি হতে চায়, ওই ইনস্টিটিউশনে না ভর্তি হলে তারা জীবনকে ব্যর্থ মনে করে। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখাই ক্যাম্পাসটা এরকম, দেখো এইটাই কি তোমার স্বপ্ন? কারণ আমার মনে হয় অনেকে এক্সপ্লোর করতে চায়, অনেকগুলো প্রজেক্ট সারা লাইফ চায়, বাট যেই মুমেন্টে তারা জিনিসটা পায় ওই টাইমে তারা বুঝতে পারে যে এটা তো আমি চাইনি। 100% এটা আমার লাইফে মাল্টিপল টাইমস হয়েছে, তাই এখন আমি খুবই কেয়ারফুল যে আচ্ছা ঠিক আছে, যে জিনিসটা আমার খুব করতে ইচ্ছা করতেছে আমি এটা ট্রাই করে দেখি সব পরিসরে। যেরকম 2টা প্রজেক্ট ট্রাই করতে ইচ্ছে হয়েছিল আমার, একটা হচ্ছে পডকাস্ট আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে, ট্রাইড আউট, ওয়ার্কস ওয়েল, আমারও ভালো লাগছে করতেছে, গুড। সেকেন্ড একটা প্রজেক্ট পার্সোনাল কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং যেটা বলে আর কি, সো ওইটা শুরু করছি। আমি অনেক দিন ধরে 3 মাস আমি প্রোক্রাস্টিনেট করছি যে আমি কি করবো না, সময় নেই, ওকে আছে,
ফাইনালি ফর্ম দিছি, স্টুডেন্ট ফিল আপ করছে, আধা ঘন্টা ধরে একজনের সেশনটা নেই করছি, ভালো লাগছে, বাট আমি বুঝি না যে এত ইন্টেন্স জিনিসটা, মানে মেন্টালি টোল নেয় একটা মানুষের। যদি আপনি আধা ঘন্টা তার কাহিনী শুনেন, টায়ারিং, ওরা ফ্যামিলি জিনিসপত্র স্ট্রাগল করতেছে, ওদের টাকা নাই, এই জিনিসপত্র। সো আমি ভাবছিলাম আমি তো জাস্ট মানুষকে ডিরেক্টলি হেল্প করতে পারবো, বাট ওদের কথা শুনলে 4 ঘন্টা ধরে কথা শুনলে যে এটা আপনার মাইন্ডে যে ইম্প্যাক্ট ফেলে, এইটা আমি চিন্তা করি। এরকম আরো অনেকগুলো জিনিস থাকে যেগুলা স্টুডেন্টরা আমার চিন্তা না করে স্বপ্ন দেখে, যখন তারা ঢুকে তখন বলছে এইটা তো ভাবি নাই। মানে ওই রিয়েলিটি চেকটা হচ্ছে সবাই সমানভাবে আসলে অ্যাকসেপ্ট করতে পারে না। সো ট্রু ভাই, এই জিনিসটা এই জন্য আমি যতটুকু পরিসরে সম্ভব ট্রাই করে দেখেন। বিজনেস, অনেকে বিজনেস করতে চায়, আমার যেরকম বিজনেস করার ইচ্ছা, তো আমি কারেন্টলি এমনি তো বিজনেস আছি, মানে প্রোডাক্ট বিক্রি করতেছি, নট মাই বিজনেস, বা প্রোডাক্ট বিক্রি করতেছি। এর বাইরে যেগুলো করি, যেসব বিজনেস আমি করতে চাই কেউ তো করতেছে অলরেডি, যেরকম আতরের বিজনেস, স্টেশনারি বিজনেস, কাছের বিজনেস, তাদের সাথে আমি পার্টনারশিপে আছি, কয়েকটা বিজনেস আমি আছি এরকম, এবং দেখতেছি যে তারা কি করতেছে। আমি যতটুকু ভাবছিলাম গ্ল্যামারাস, কিংবা ওয়ার্স্ট কেস হচ্ছে, কিছুদিন আগে জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট, খুবই সুন্দর একটা প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 5,000 টাকা। সো এটা একজন 2 লাখ টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে অনেকগুলো আছে, 200টা বক্স মনে হয় আছে, 20টা 200টা, যে এটা 2 লাখ টাকা 5,000 টাকা হলে মানে 200 টাকা। প্লিজ অডিয়েন্স আমাকে হিসাবে ঠিক করে দিন। সো 2 লাখ টাকা দিয়ে সে মেশিনগুলো আনছে। আমার কাছে মনে হচ্ছে মেশিনটা ফ্যান্টাস্টিক, আমি নিজেও একটা নিছি, এবং আমার মনে হয়েছে যেটা মানুষ কিনবে। আমি ভিডিও বানিয়েছি সুন্দর মতো সবকিছু, প্রচুর মানুষ নক দিচ্ছে, বাট যখন শুনছে 5,000 টাকা, ম্যাক্সিমাম মানুষ কিনবে। আচ্ছা, এই যেটা চেক হলো, এটা কিন্তু আমার টাকা, এটা আরেকজনের টাকা, যে আনছিল সে আমাকে জাস্ট মার্কেটিং এর জন্য এটা ভিডিও বানাতে বলছে। রিয়ালিটি চেক, আমি যদি নিজে ইনভেস্ট করতাম আমার 2 লাখ টাকা এখন পানিতে, বাট যেহেতু আমি পার্টনারশিপে গেছি, তার ক্ষেত্রে জাস্ট মার্কেটিংটা আমি করে দিচ্ছি। আমি বুঝতে পারলাম যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, বাট সবার ভালো লাগবে না। এইগুলো চেক দরকার আসলে, সব জিনিস আমার ভালো লাগবে তার মানে এই না যে মানুষের ভালো লাগবে। তোমার ভালো লাগার একটা জায়গা নিয়ে যদি কথা বলি, আমি জানি যে মানে বুক রিভিউ তোমার একটা প্যাশনের জায়গা। সো তোমার ভিতরে হচ্ছে এই জিনিসটা কিভাবে কাজ করে? একটা বই যখন তুমি হচ্ছে রিভিউ করো, সো মানে এমনিতে তো আমরা পাঠক হিসাবে বই পড়ি, অনেক সময় তো হচ্ছে রিভিউ করব এই উদ্দেশ্য নিয়ে তো আসলে বই পড়ি না। সো ওইটা একটা জিনিস। আর একটা যদি মনে হয় যে না বইটা ভালো, এটা রিভিউ করা দরকার, ঠিক আছে একটু পড়ে দেখি, এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েট করো কিভাবে, বা এই দুইটার জার্নিটা কেমন, কতটুকু ডিফারেন্ট তোমার? আমি যদি এখন রকমারিতে আমি বসে আছি, স্টিল জিনিস হচ্ছে বইকে আমি ওভার গ্লোরিফাই করি। বই একটা টুল, এবং আমি যথেষ্ট বই পড়ছি, 1000 খানেকের বই আল্লাহর মতো পড়ার সুযোগ হয়েছে। এন্ড আমার কাছে মনে হয় যে আমার কন্টিনিউস, আমার এখন যে স্ট্রাগলটা সেটা হচ্ছে যে আমি যতটুকু পড়তেছি আমি ততটুকু এক্সিকিউট করতেছি না কিনা। ইনপুট প্রচুর করতেছি, কারণ আমি স্পিড রিডিং করতে পারি, প্রচুর দ্রুত পড়তে পারি, বাট আমি আউটপুট সেই লেভেলে দিচ্ছি না কিনা। তো এই জিনিসটা আমাকে 2 বছর আগে সোহাগ ভাইয়া বলছিল, তখন আমি বুঝি না। তখন হচ্ছে আপনার এই যে অন্য একটা রোডে আছে না, অন্য রকমের যে অফিসটা, ওইখানে বসতাম। তো তখন ভাইয়া বলছিল যে সাদমান, আমি যেভাবে বই পড়ি, আমি একটা বছর একটা সাবজেক্ট ফিক্স করি, ওইটা অনুযায়ী পড়ি। সো আমার তখন বেশ মনে হয়েছিল এটা তো বেশ লিমিটিং, যে দুনিয়াতে তো বই আছে, আপনি খালি একটা সাবজেক্ট নিয়ে পড়বেন। এখন আসে আমার মনে হচ্ছে আচ্ছা দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। যেরকম এই বছর আমার টার্গেট হচ্ছে হ্যাবিটের উপর যত বই আছে হ্যাবিট নিয়ে পড়বো, কারণ আমার নেক্সট বইটা এবং নেক্সট কোর্সটা যেটা আমি বানাবো সেটা হ্যাবিটের উপর। সো হ্যাবিটের উপর যতগুলো বই আছে, অ্যাটমিক হ্যাবিট, দ্য পাওয়ার অফ হ্যাবিট, চার্লস ডুহিগ, সব পড়ে শেষ করতেছি, বিকজ আই ওয়ান্ট টু মাস্টার দ্যাট এলিমেন্ট আর কি। সো প্রতিটা বছর যদি আমি একটা করে জিনিস মাস্টার করি, এটা আমার জন্য হেল্প হয়। এর বাইরে আমি এখন কবিতা বই পড়ি, যেটা আমি কোনোদিন পড়িনি। আমি কোনোদিন ওইভাবে কবিতা বই রিভিউ করিনি। অ্যাট সার্টেন পয়েন্ট আপনার মনে হবে যে দুনিয়া সবকিছু জানা লাগবে না, দুনিয়াটা ইজ অ্যাবাউট লাইফ, জীবনটা উপভোগ করেন, এবং মাঝে মাঝে কবিতা আপনাকে রিল্যাক্স করতে দিবে, কবিতা আপনার নিজের কথাগুলো বলবে। এবং এক্ষেত্রে আমার আরেকটা কনসেপ্ট ভুল ভাঙছে, যে আমি কখনো লোকাল কারো বই পড়তাম না। কেন পড়তাম না? যে ভাই বাইরে তো ইন্টারন্যাশনাল, ওরা তো নোবেল পাইছে, এই পাইছে ওই পাইছে, রবীন্দ্রনাথ নোবেল পাইছে, গীতাঞ্জলি পড়ছে এই জন্য, বাট ওরা তো নোবেল পাইছে, তো নোবেল পাওয়া বইগুলো পড়ি। বাট অনেকগুলো বইতে আমি তো ভালো সাহিত্য পড়তেছি, ওখানে আমার রিপ্রেজেন্টেশন নাই, আমার কথা কেউ বলে নাই, আমার কালচার, আমার ভাত, আমার ডাল, এটার কথা কেউ বলে নাই। তারপর যখন আমি দেশি জিনিসটা পড়লাম, তখন আমার এইটা তো আমার কথা বলে, তখন আমি শিফট করলাম। তো প্রচুর শিফট হয়েছে। এখন এমন না যে মানুষকে শেখানোর জন্য করি, বরং নিজের ভালো লাগে এই জন্য বানাই। যদি একদম নিয়ার ফিউচারের কথা বলি, যে নেক্সট ফিউ ইয়ার্সে তোমার লাইফের জার্নিটা কিভাবে শেপ করতেছো, যে এর মধ্যে হচ্ছে হয়তো ওই যে অলরেডি অনেকগুলো কথা চলে আসছে, যে ওই যে এক্সপ্লোরেশন ফেজে থাকবা, এটা ঠিক আছে, আরো কিছু ব্যাপার চলে আসছে, যে আরো কিছু জিনিস হচ্ছে ট্রাই করে দেখতে চাচ্ছ, নিজের কিছু মানে নতুন জায়গা বের করতে চাচ্ছ, এই জিনিসগুলা। বাট
যদি বলি যে তোমার নিজের লাইফের জার্নি এই পর্যন্ত যেভাবে এসছে তার উপর বেস করে আগামী কয়েক বছরে তুমি যেভাবে প্ল্যান করছো, তোমার কি মনে হচ্ছে যে ওইটুকু হচ্ছে তোমার অ্যাচিভ মানে হবে? এটা এইভাবে জিজ্ঞেস করতেছি না যে কারণ এটা আবার কনফিডেন্সের চলে আসে, ওই দিকে না। আছে না আমাদের লাইফের একটা প্যাটার্ন বুঝতে পারি আমরা একটা সময় এসে, সো তখন কিন্তু আর হচ্ছে সাকসেস ফেইলিয়ার ম্যাটার করে না। আমি হয়তো কোশ্চেনটা একটু জটিল বানাই ফেলছি, বাট জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের লাইফের প্যাটার্নটা জানি, আমাদের নিজেদের প্যাটার্নটা অনেকটা আমরা বুঝে যাই একটা এইজে এসে। সো ওই সময় এসে আমি একটা কিছু প্ল্যান করে রাখছিলাম, ওইটা না হইলেও অন্য আর একটা কিছু থ্রুতে আমি যে আগায় যেতে পারবো এই জিনিসটা না হয়তো সন্দেহ থাকে না। সো তোমার কি মনে হয় আগামী কয়েক বছর হচ্ছে তোমার ওই প্ল্যানগুলো, ওইগুলোর মধ্যে মোটা দাগে যদি বলি কি পরিমাণ কত পার্সেন্ট হচ্ছে তুমি অ্যাচিভ করতে চাও বা পারবা, বা হয়তো অল্টারেশন লাগবে এরকম মনে হয় যদি একটা রাফ ইয়া বলি? ফিউচারে যে জিনিসটা আমি আসলে একটু ডাউটফুল আছি সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি নিয়ে যে জিনিসটা আমি এক্সপ্লোর করতে যাচ্ছি ওইটা আসলে কতটুকু এক্সপ্লোর করতে হবে, কতটুকু ওইটা নিয়ে কথা বলতে পারে। কারণ নিজে নিজে গবেষণা করতেছি, নিজে নিজে পড়তেছি, যে সব সমমনা মানুষ পাই তাদের সাথে আলোচনা করতেছি, বাট ওইটাতে কোনো কন্টেন্টটা বলি না, তুলে ধরতে পারতেছি না এইভাবে। কারণ আমি নিজেই কতটুকু জানি, আমি নিজে কিভাবে বুঝবো যে আমি জানি। তো ওই একটা জিনিস আমি আসলে কতদূর শিখতে পারলাম, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমি কোন লাইনে যাব, কিভাবে মানুষকে অ্যাপ্রোচ করবো, ওইটা আমার কাজের ক্ষেত্রে কিভাবে ইনপুট হবে। কারণ এখন যে কাজ করতেছি বুক রিভিউ ভিডিও দিয়ে দিলাম, যে কোনো প্রজেক্ট করতেছি, আচ্ছা ঠিক আছে কোর্স করে ফেললাম, স্পিরিচুয়ালিটি আলোচনাটা তো এটার বাইরে থাকবে। সো ওইটা কিভাবে আমি আমার লাইফে ইন্টিগ্রেট করবো, তো এই সবগুলো জিনিস নিয়ে আমি এখনো ফিগার আউট করি নি। বাট আমি জানি যে কিছু মানুষ এটা ফিগার আউট করছে, কিছু কিছু মানুষ তাদের নিজস্ব জায়গা থেকে কাজ করতেছে। সো আমি তাদের সাথে আড্ডা দিচ্ছি, আলোচনা করতেছি এবং তাদের কাছ থেকে তো আমি শিখবো। এমন না যে আমি আনসার জানি, এবং আমি জানি এটা হচ্ছে আরেকটা জিনিস, যে কোনো প্রজেক্ট শুরু করার পর আপনি কন্টিনিউসলি বুঝবেন যে ও এটা এইভাবে করা দরকার, এইভাবে করা দরকার, পিভটস লাগে আর কি, ডাইরেকশন চেঞ্জ লাগে। সো আমার একটা ওভারঅল ডিরেকশন আছে যে স্পিরিচুয়ালিটি নিয়ে পড়াশোনা করে যাব। কারণ দুনিয়াতে আমার মনে হয় 2040 সাল যদি চিন্তা করি, সবাই অনেক কিছু বেচবে, নলেজ সবাই বেচবে, প্রোডাক্ট বেচবে, সুন্দর সুন্দর গ্যাজেটস থাকবে, সুন্দর সুন্দর বই থাকবে, সবকিছু বেচা যাবে, কিন্তু শান্তি বেচতে পারবে না। মানুষ মনে প্রচুর অশান্ত হবে, এবং এটা সলভ করার জন্য মানুষ খুব কমই তৈরি হচ্ছে। এটার আনসার একটা ভিডিও, এবং এটা কিন্তু মানে মোটামুটি এপিডেমিক লেভেলে চলে যাওয়ার কাছাকাছি চলে আসছে। আজকে হচ্ছে মানে আমরা যাদের সাথে কথা বলি, যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি, প্রচুর মানুষের মধ্যে কিন্তু এই সাফোকেটেড ফিলিংটা চলে আসছে, স্টাক ফিলিংটা চলে আসছে, হতাশাটা চলে আসছে। এবং অনেকে হচ্ছে জানেও না, বা জানে না বলতে কি আসলে বলতে পারবে না কেন সে আসলে হতাশ। এই জিনিসটা খুব কমন, আমি যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি বা ইয়াং স্টুডেন্টস যারা আছে, এই জিনিসটা এটা খুব কমন। সো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এটার নিড হচ্ছে সামনে ডেফিনেটলি বাড়বে, কমবে তো নাই, ওরকম কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এবং আমি যদি আপনাকে, এবং আমি বলে দিই কিছু কোয়েশ্চেনের আনসার, আমি জাস্ট কিছু কোয়েশ্চেন করে যে আছে দেখা যায় অডিয়েন্স কিভাবে নেয়, আমি আনসার বলবো না, কারণ আমি নিজেও ফিগার আউট করতেছি কিংবা আমার আশপাশের মানুষের সাথে ফিগার আউট করার চেষ্টা করতেছি কিছু কোয়েশ্চেন। এটা হচ্ছে আরজি কিবরিতে সোহাগ ভাইয়ের মতো কোয়েশ্চেন না, এটা আর একটু ইজিয়ার কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে যে আমার মনে হচ্ছে কারেন্টলি আমাদেরকে একদিক থেকে পঙ্গু করা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যদি মাইন্ডসেটই এটা হয় যে আমি 24 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত খালি পড়াশোনা করবো, আমি কাজ করবো না, আপনি মোটামুটি কিন্তু আটকে, আমার মনে হয় যে আপনি অনেকটা নিজের পোটেনশিয়াল রিচ করতেছেন না। আমার মনে হয় আপনি অনেক আর্লি বয়সে আমাদের আর্ন করার সুযোগ আছে, করা উচিত, এটা আমি এগ্রি করি। বাট আমরা অনেকে বলি না ভাই প্রচুর প্রেশার, এটা আছে। সত্যি কথা বলতে ভাই পড়াশোনার বাইরেও কাজ করা সম্ভব, আমি জানি যারা করছে, যারা অনেক ভালো করছে, কিন্তু এই ন্যারেটিভটা খুবই ডেঞ্জারাস। এটা কেমনে বদলাইতে হবে, এটা আমি একটা জিনিস ফিগার করার চেষ্টা করতেছি। সেকেন্ড জিনিস হচ্ছে কারেন্ট যে একটা এপিডেমিক চলতেছে, যে আমাদের অ্যাটেনশন স্প্যান কমতেছে, এটা আমাদের সবাইকেই বলা হচ্ছে, বাট এট দ্য সেম টাইম আমরা যেগুলো বলতেছি সবাই অ্যাটেনশন স্প্যান কমতেছে, এটা আমরা 15 সেকেন্ডের একটা টিকটক ভিডিও আমরা আপলোড দিতেছি। সো ওইখান থেকে আপনি কিভাবে রিভার্সে যাবেন। থার্ড জিনিস হচ্ছে আমি পার্সোনালি বুঝছি যে একসময় বাবা মা বলতো না যে সব দোষে মোবাইল ফোনটার, এই বয়সে কেন জানি আসে মনে হচ্ছে যে আসলে সব দোষ মোবাইল ফোনটার, অ্যাটলিস্ট আমাদের বিহেভিয়ার বদলাই যাচ্ছে, এটা আমি বদলাইতে চাই। ফোর্থ জিনিস আমার পার্সোনাল লাইফে যেটা বদলাইছে সেটা হচ্ছে রিলেশনশিপস। অর্থাৎ আমি সারা জীবন ভাবছি যে ক্যারিয়ার কিংবা প্রগ্রেস মানে হচ্ছে টাকা পয়সা অ্যান্ড ক্যারিয়ার, বাট আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস ইকুয়ালি ইম্পর্টেন্ট। রিলেশনশিপেও যে একটা ইনভেস্টমেন্ট দিতে হয়, এটা আমার মাথায় এতদিন ছিল না, যেটা এখন আমি দিছি, আমি অনেক রেজাল্ট পাচ্ছি, অনেক ভালো লাগতেছে জিনিসটা। বাট নো ওয়ান টক্স অ্যাবাউট রিলেশনশিপ। কারণ আমি মাসে 10 লাখ টাকা কামাই, এটা একটা আই ক্যাচি ভিডিও,
কিন্তু আমার বাবা মার সাথে আমার সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, তো টাকারই তো কথা। কিন্তু অনেক মানুষই দেখবেন ইদানিং তাদের কখনো তাদের বাবার কাছে শুনে না যে সান কিংবা ডটার আই এম প্রাউড অফ ইউ, এই জিনিসগুলো শুনতেছে না। কিংবা আমি আপনাকে যদি আরেকটা কোয়েশ্চেন বলি, আরেকটা যেটা প্রবলেম যেটা মানুষ স্ট্রাগল করতেছে, সেটা হচ্ছে সবাই ধার্মিক হতে চায় কিংবা সবাই রিলিজিয়াস কিংবা স্পিরিচুয়াল হতে চায়, বাট অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসটা কি দেখানোর মতো? মনে করেন আপনি অনেক টাকা কামান, এটা ভিডিওতে থাম্বনেলে দেওয়ার মতো, অনেক মানুষ দেখবে। বাট আপনি যদি অ্যাট দ্য সেম টাইম হাম্বল হওয়া শিখেন, আপনি হাম্বল হওয়া কেমনে শিখাবেন? যে দেখো আমি কত হাম্বল, শিখো। তো যেগুলো জিনিস ভালো ওগুলো কিন্তু আপনি দেখায় মানুষকে আকর্ষণ করে শিখাইতে পারতেছেন না। তো দ্যাটস দ্য প্যারাডক্স। যেগুলো জিনিস আপনাকে শ্যালো করতেছে, লাইক, ভিউজ, কিংবা আমি বলছি না অর্থ খারাপ, কিন্তু অর্থ অনেক সময় মানুষকে শ্যালো করে ফেলে। এই জিনিসগুলো দিয়ে অনেক মানুষকে আকর্ষণ করা যায়, এগুলোকে মানুষ সাকসেসের ডেফিনেশন হিসেবে দেখে। বাট এই যে হাম্বল হওয়া, এই যে রাগ কমানো, এই যে মানুষের সাথে সম্পর্কগুলো ভালো করা, এগুলো কিন্তু শাইনি না। এগুলো কিভাবে মানুষের শিখা উচিত? সো দিস আর দ্য থিংস দ্যাট আই ওয়ান্ট টু অ্যাড্রেস। এক্স্যাক্টলি। না, এটা ডেফিনেটলি খুবই মানে ভালো একটা জার্নি হবে, খুবই ইনসাইটফুল একটা জার্নি হবে বলে আমার মনে হচ্ছে। আমি অনেকগুলো বলছি ভাইয়া, আমি আরেকটা প্রশ্ন করে তারপর আপনাকে ছেড়ে দিব। প্রশ্ন না, বেসিক্যালি আমি রিসেন্টলি অনেক সুইসাইড ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে আমি একটা জাস্ট পার্সপেক্টিভ অ্যাড করবো। আমরা অনেকেই চাই যে কেউ সুইসাইড না করুক, আমরা কেউই চাই না সুইসাইড করুক মানুষ, অনেকেই চায় না, সবাই চায়, কেউই চায় না যে মানুষ সুইসাইড করুক। এখন অনেক সময় যখন মানুষ সুইসাইড করে বসে, আমরা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বকা দিই যে তুই তো কাপুরুষ, তুই সুইসাইড করছিস কেন, তুই তো ভীতু, তুই তো রেসপন্সিবিলিটি ছেড়ে দিছিস। এখন দেখেন ওই মানুষটার মতো আর অনেকগুলো মানুষের সাথে সুইসাইড করার চিন্তা করতেছে, এবং যখন আপনি বলেন যে যারা সুইসাইড করে তারা কাপুরুষ, তখন তারা কি ভাবে জানেন আপনার সম্পর্কে? যে এই মানুষটা আমার দুঃখ বুঝে না, এই মানুষটা বুঝে না যে আমার লাইফ কতটা স্ট্রাগল। আমি বলতেছি না সুইসাইড করতে হবে, বাট অ্যাটলিস্ট আমি চাই যে যারা জিনিসটা চিন্তা করতেছে তারা যেন আমাকে এনিমি না ভাবে, সো দ্যাট আমি তাদের সাথে কথা বলে তাদের ওখান থেকে টেনে বের করে আনতে পারি। হয়তো যারা সুইসাইড করছে তারা ভুল করতেছে, অফকোর্স, বাট আমি চাই না তাদেরকে বকা দিয়ে অন্য যারা সুইসাইড করার চিন্তা করতেছে তাদেরকে দূরে ঠেলে দিতে। আমি চাই যে বাবা তোমরা ঠিক আছে চিন্তা করতেছো, ইটস ওকে, হয়তো তোমার লাইফে কিছু আছে, একাডেমিক প্রেশার আছে, ফ্যামিলি প্রেশার আছে, লাইফে অনেক প্রবলেম থাকতে পারে, তো তুমি কথা বলো। আমি চাই না তোমাকে বকা দিতে। যেরকম আমি আজকে একটু আগে যখন আড্ডা দিচ্ছিলাম, একটা ভাইয়া তিনি রাস্তায় যেয়ে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলেন যে রাস্তায় বিভিন্ন ডান্ডি খায়, ড্রাগস একটা। তো উনি আমাকে বলছে সাম তুমি জানো কেন খায় ওরা, কেন ডান্ডি ওরা খায়? যেন ওরা ক্ষুধাটা ভুলে থাকতে পারে। আর আমরা বলতে পারি তুই তো ড্রাগস নিস, তুই তো খারাপ মানুষ, হ্যাঁ ঠিক আছে, বাট আপনি কি বুঝছেন যে ওর স্ট্রাগলটা কি, কেন এই কাজটা করতেছে? আমি যদি ফার্স্টে ওদেরকে যে সরাই দিই, কিংবা মনে করেন আপনি আজকে যদি একটা দুষ্টু লোকের সাথে মনে করেন ভিডিও বানায় না, মানুষ আমাকে বলবে রাতুল ভাই কেন ওর সাথে দেখা করতেছে, বাট ভাই আপনি যদি তাদের সাথে না মিশেন তারা ভালো কেন হবে? তাই আমার এইটাই আরেকটা বিরাট স্ট্রাগল, যে আমরা বলি ডিপ্রেশন ইজ নট রিয়েল, কিংবা আমরা বলি সুইসাইড যারা করে তারা কাপুরুষ, কিংবা যারা ড্রাগস নেয় তারা খারাপ, বাট ভাই ওরা তো ডিরেকশনের অভাবেই কাজটা করছে। কিছু একটা অভাব আছে যে কারণে মানুষ শান্তি পাচ্ছে না, এই জন্য হয়তো তারা অ্যালকোহলিজমের দিকে ঝুঁকে যাচ্ছে, এই জন্য হয়তো তারা সিগারেট খাচ্ছে, নিকোটিনে অ্যাডিক্টেড হচ্ছে, কোনো কিছু একটা সলিউশন তারা পাচ্ছে না জন্য তারা হয়তো ওর দিকে যাচ্ছে, রাইট? হয়তো বা নিজে ওই সলিউশনটা দেওয়া অথবা ডিরেক্ট করা, বাট মানুষকে আমি সাপোর্ট দিলাম না, বাট তাদেরকে বকা দিয়ে যাচ্ছি তুই খারাপ, আমার দ্যাট ইজ নট দ্য বেস্ট সলিউশন। ট্রু। না মানে এরপরে আসলে আমার আসলে কোনো মানে প্রশ্ন নাই। সো আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে আমাদের দর্শকরা যারা এতক্ষণ দেখছিলেন আপনারা একটু চিন্তা করেন, দরকার হলে এই ভিডিওটার কমেন্টেই আপনারা হচ্ছে আপনাদের পার্সপেক্টিভ গুলো জানান। আমরা আসলে জানতে চাই যে আপনারা এটা নিয়ে কি ভাবছেন, বা সাদমান যে পয়েন্টগুলো বললো এই পয়েন্টগুলোর বিষয়ে আপনাদের মতামত কি, পয়েন্ট ধরে ধরেই বলেন। সো এখানে একটা ইন্টারাকশন হোক। সো হয়ে আমরা চাই যে হচ্ছে আমরা কেমন কি চিন্তা করছি, কে কি ভাবছে, ওই জিনিসটা একটা শেয়ারিং হয়ে যায়। সো হয়ে গেলে তখন না একটা হয়তো অনেকের একটা ক্ল্যারিটি আসতেও পারে, কারণ ইস্যুস গুলো নিয়ে যখন কথা হয় না তখন তো আসলে ক্ল্যারিটি আসার কোনো চান্স নেই। যত জিনিসগুলো নিয়ে কথা হবে তত আসলে জিনিসগুলো ক্লিয়ার হবে। হয়তো আজকে আমরা সাদমানের কিছু পার্সপেক্টিভ জানলাম, কালকে হয়তো আপনার কিছু পার্সপেক্টিভ আমরা জানবো, কিংবা আমরা যখন এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো তখন হয়তো অনেকের মনে এই জিনিসগুলো আসবে যে আচ্ছা এইভাবে তো আসলে চিন্তা করি নাই, বা এইভাবে তো আসলে চিন্তা করার সবসময় সুযোগ পাওয়া যায় না। জীবন হয়তো আমাকে ওই উপলক্ষটা অনেক সময় দেয় না যেটা নিয়ে চিন্তা করতে হবে। সো এইখানেই আমরা হয়তো আজকে ইতি টানতে পারি। কি ইনশাআল্লাহ ডেফিনেটলি ভাইয়া। যাওয়ার আগে যদি আপনি আরেকটু মাইন্ড টিজার চান, আমি আরেকটা জিনিস বলে শেষ করি। ডেফিনেটলি অনেক জার্নাল আর্টিকেল থাকে, জার্নাল ভিডিও কেন এখন আমরা একাডেমিক প্র্যাকটিসে ঢুকাচ্ছি না। সবাই তো আর পড়বে না, সামনে সবাই পড়তেছে না, পড়ার অভ্যাস কমে যাচ্ছে।
সো আমার মনে হয় একাডেমিক জার্নাল যেরকম থাকে, একাডেমিক ভিডিও যদি এরকম থাকতো যে পিয়ার রিভিউড একাডেমিক ভিডিও, যে আসলেই হ্যাঁ মারিওয়ানা কি ভালো নাকি আপনার স্বাস্থ্যের জন্য খারাপ, পিয়ার রিভিউড, ওগুলো আমরা রেফারেন্স হিসেবে ইউজ করলে ভালো হতো। এটাই জাস্ট আমি বলতে চাইছি। তার মানে একাডেমিকের সাথে বাস্তব জগতে আরেকটা কানেকশন হতো। দ্যাটস ইট। ইন্টারেস্টিং আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই, আজকে আমন্ত্রণ জানানোর জন্য আমার খুব ভালো লাগছে। অনেকগুলো আইডিয়া দিলাম, আমি ভুল হইতে পারি, যদি ভুল হয়ে থাকি রাতুল ভাই যেটা বললো প্লিজ আপনারা ডিসকাশন করবেন এবং হোপফুলি আমরা সবাই এখান থেকে শিখতে পারবো। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। আশা করি পরের পর্বে আপনাদেরকে আমাদের সাথেই পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।